ফায়াকুজ্জামান, জামায়াত নিষিদ্ধের দাবি অনেক পুরনো। গতকাল এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিল 14 দলীয় জোট। আপনার বিশ্লেষণ শুনতে চাই আমরা এই ব্যাপারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নই, আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। একটু জাস্ট এখানে একটু সংশোধনী আছে। অনেক ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে জামাত নিষিদ্ধের যে কালকে 14 দল এবং পরবর্তীকালে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সরকারের উপর যে সিদ্ধান্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে জামাত নিষিদ্ধের, এই দাবিটা আপনি নিজেই বলেছেন যে এটা অনেক পুরনো দাবি। 1971-এ তাদের যে বর্বরতা, তাদের যে এদেশের গণহত্যা এবং নারী ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদি যে কাজগুলো তারা করেছিল, এদেশের মানুষ সেগুলো একসময় 75-এর পট পরিবর্তনের পরে জিয়াউর রহমানের সময় এবং এরশাদের সময় সেটা ভুলতে বসেছিল। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, বিশেষ করে 2013-14 যে তাণ্ডব, সেই তাণ্ডবের পরে কিন্তু এদেশের সাধারণ মানুষের মধ্যে থেকে একটা দাবি ছিল। এমনকি আমাদের অনেকের মনে আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2009 সালের ফেব্রুয়ারি মাসের যে হত্যাকাণ্ড, তারপরে কিন্তু এদেশের মানুষ জেগে উঠেছিল জামাত শিবিরের এই বর্বরতার বিরুদ্ধে। কিন্তু এই গণদাবি সত্ত্বেও সরকার তখন এই কাজটি করেনি। কিন্তু আজকে এমন একটা সময় করা হচ্ছে যে গোটা আন্দোলনের ব্যানারে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা, এদেশের আপামর প্রায় অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু এই কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল। যারা যুক্ত ছিল তার অধিকাংশই কোনো রাজনীতি বোঝে না এবং রাজনীতির বিষয়টা তারা অনুধাবন এতটা করে না। যদিও আমরা প্রথম থেকে অনুমান করেছিলাম যে কোটা আন্দোলন স্বাভাবিকভাবে কোটার মধ্যে থাকবে না, এর পিছনে রাজনৈতিক অপশক্তি তারা যুক্ত হবে এবং শেষ পর্যন্ত যে ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ 1971-কে আমাদেরকে মনে করিয়ে দেয়, তাতে খুব স্পষ্ট হলো যে কোটা আন্দোলনের পেছনে এক রাজনৈতিক শক্তি, বিশেষ করে আমার ধারণা এবং সরকারের অনুমান যে এখানে জামাত শিবির ছাড়া এই ধরনের ধ্বংসযজ্ঞ অন্য কেউ করতে পারেন, সাধারণ ছাত্রছাত্রী এই কাজটি করেনি। সেই সময় সেই কাজটি করা হচ্ছে, কিন্তু সেটি কতটুকু সমাজে এবং রাজনীতিতে প্রভাব পড়বে সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত। কারণ এর মধ্যে আমরা লক্ষ্য করছি এবং বিভিন্নভাবে জানতে পারছি যে জামাতের লক্ষ্য কর্মী, তারা দেশের বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষিত কর্মী, তারা এই কাজে অংশ নিয়েছে এবং এটা গণদাবি এক সময় থাকলেও যে প্রেক্ষাপটে এবং যে সময় এসে করা হচ্ছে সেটা কতটুকু জনসাধারণের কাছে এবং তাদের কর্মকাণ্ড যে মানে তারা যেভাবে প্রশিক্ষণ গ্রহণ করে একটা দেশের বিরুদ্ধে, সেটা কতটুকু বন্ধ হবে এটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। কিন্তু এটা গণদাবিরই একটা প্রতিফলন ঘটছে, সেটাতে কোনো সন্দেহ নেই। আপনার কথা সূত্র ধরেই যদি জানতে চাই যে আন্দোলন ঘিরে তো সাম্প্রতিক নাশকতায় জামায়াত শিবিরের নাম বারবারই উঠে আসছে। সংগঠনটি নিষিদ্ধের পাশাপাশি নিশ্চয়ই অপরাধের আলাদা বিচারের বিষয়টিও চালু থাকবে। তখন সংগঠনের পরিচয় দরকার হতে পারে, এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন কিনা আপনি? অনেক ধন্যবাদ। দেখুন, যারা কোন ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকে, সেই ধ্বংসাত্মক কাজে লিপ্ত যারা থাকে, কিন্তু অপরাধ যিনি করেন এটা তার সেই দায়িত্ব। হ্যাঁ, তাকে ধরা পড়ার পরে এই ধরনের যারা নাশকতার সাথে যুক্ত থাকে, তারা ধরা পড়ার পরে তার রুট খুঁজতে গেলে বা তার শেকড় খুঁজতে গেলে হয়তো তার রাজনৈতিক পরিচয় সেখানে আসতে পারে এবং অবশ্যই সে রাজনৈতিক পরিচয়টা তখন অবশ্যই রাজনৈতিকভাবে দেখতে হবে বিষয়টাকে, যে একটি রাজনৈতিক দলের ব্যানারে কাজটা করা হয়েছে কিনা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ থাকে। কারণ কোনো স্বতন্ত্র ব্যক্তি, ইন্ডিভিজুয়াল এই কাজটি করবে না, এটা একটা সংঘবদ্ধ পরিকল্পনা ছাড়া। অবশ্যই সেখানে রাজনৈতিক পরিচয়ের ব্যাপার থাকে। তা আমরা যে কথাটি বলতে চাই, আমি বারবার যে কথাটি বলছি যে সরকারকে এবং রাজনৈতিক বিশেষ করে 14 দলকে তাদেরকে খুব সতর্কতার সাথে বিষয়টা আগাতে হবে একটা কারণে, যেখানে কিন্তু আমি স্পষ্ট করে আপনাকে বলতে পারি, আমি একজন শিক্ষক হিসাবে যতটুকু জানি যে অনেক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারের সন্তানরাও কিন্তু কোটাটা এইভাবে চেয়েছে এবং তারা প্রথম দিকে তার অনুধাবন করেনি যে এর মধ্যে রাজনীতি যুক্ত হবে, তাদের এক ধরনের ইমোশন ছিল। অতএব এটা খুব সতর্কতার সাথে আগাতে হবে। যারা প্রকৃত অপরাধী এবং সত্যি সত্যি যদি জামাতের যদি না সত্যি সত্যি যারা জামাতের ক্যাডারেই ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করেছে, প্রথমত তাদের ব্যক্তি পরিচয় এবং সামষ্টিক পরিচয়, পরে রাজনৈতিক পরিচয় বের করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে হয়তো এই সিদ্ধান্তটি প্রয়োজন হতে পারে, এই প্রয়োজনটি কাজে লাগতে পারে। আরেকটি প্রশ্ন রাখতে চাই এরপরই, নির্বাহী আদেশে জামায়াত শিবির নিষিদ্ধ হলে ছোট্ট করে জানতে চাই তারপরও কি কোনো আশঙ্কা থাকবে কিনা বা তাদের কার্যক্রম কি পুরোপুরি বন্ধ হবে কিনা, আপনার কি মনে হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বন্ধ হবে। কারণ জামাত ইসলাম এমন এক সংগঠন, আমি এটা নিয়ে অনেক লেখালেখি করেছি, বিভিন্ন সময় খবরের কাগজে লিখেছি, অনেক অনেক বিষয় বলেছি, আপনাদের টেলিভিশনেও আমি কথা বলেছি। সেটা হলো
জামাত এমন এক সংগঠন যে আপনি তার রাজনৈতিক সংগঠনের নাম মুছে দিলেন, সে করতে পারবে না। সে বিভিন্ন ব্যানারে কাজটা করবে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সে মিশে যাবে। এমনকি অন্য রাজনৈতিক দল গঠন করেও কিন্তু সেটা তাদের কর্মকাণ্ড চলতে পারে, কারণ তারা নিয়মিত প্রশিক্ষণ নেয় এবং তাদের এমন এক ধরনের ট্রেনিং আছে, তারা এটা ক্লাস নেওয়ার মতো করে, এবং তারা সেখানে এমন ভাবে অংশগ্রহণ করে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করেই তাদের কর্মকাণ্ড বন্ধ করা যাবে বলে আমি মনে করি না। তাদের রাজনৈতিক ফাইকুজ্জামান, ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।